আলটিমেটাম শেষ হলেও গণভোট নিয়ে ঐক্য হয়নি রাজনৈতিক দলের। একক সিদ্ধান্তের পথে সরকার, আরও গভীর সংকটের শঙ্কা। আতঙ্কের নগর হয়ে উঠেছে রাজধানীর ঢাকা। বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রাঙামাটিতে বেড়েছে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা। চলতি বছরের 10 মাসে ধর্ষণের শিকার 24 জন, যার অধিকাংশই শিশু। চট্টগ্রামের 6টি আসনে বিএনপির ত্যাগী পরীক্ষিতদের প্রার্থী করার দাবি তৃণমূলের। অতীতের চেয়ে দলের অবস্থান শক্ত বলছেন নেতাকর্মীরা। দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে নিহত বেড়ে 13। দিল্লি ও উত্তরপ্রদেশে উচ্চ সতর্কতা জারি। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত, আর আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। প্রায় 8 মাসের আলোচনা আর সবশেষ 7 দিনের আলটিমেটাম। কোনো কিছুতেই জুলাই সনদ ও গণভোট নিয়ে ঐক্য হলো না রাজনৈতিক দলগুলোর মধ্যে। এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপের পাশাপাশি দাবি আদায় মাঠের কর্মসূচিতে উত্তাপ ছড়াচ্ছে। এবার অপেক্ষা সরকার কি সিদ্ধান্ত নেয়, তারপর কি আবার কি হয়, এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। সেই সিদ্ধান্ত দলগুলোর অপছন্দ হলে সামনে গভীর সংকটের আশঙ্কা থেকেই যাচ্ছে। জাতীয় সনদ 2025-এ স্বাক্ষর করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনীতি এখন জটিল সমীকরণের বৃত্তে, যার সূত্র ঘুরপাক খাচ্ছে মূলত জুলাই সনদ ও গণভোটকে কেন্দ্র করে। 13 থেকে 15 নভেম্বরের মধ্যে সরকার জুলাই সনদ বাস্তবায়নে আদেশ এবং গণভোট করার জন্য অধ্যাদেশ জারি করবে, এমন খবর ঘটছে গণমাধ্যমে। একই সঙ্গে পর্দার আড়ালে এই ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোকে বাগে আনার চেষ্টার পাশাপাশি সরকার জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের পক্ষে আছে, এমন তথ্য। রাজনৈতিক দলগুলো সমঝোতায় আসতে সরকারের বেঁধে দেওয়ার সময় সোমবারই শেষ হলো, কিন্তু ঐক্য তো দূরহস্ত, কোনো বৃহৎ অর্থে আলোচনায় হয়নি। আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। গণভোট নির্বাচনের দিনেই হতে হবে, উচ্চকক্ষ চাইলেও পিআরের বিরোধী বিএনপি। দলটির নেতারা বলছেন, জনবিরোধী সিদ্ধান্ত আসলে মানা হবে না। বিএনপি ইতিমধ্যে অনেক ছাড় দিয়েছে বৃহত্তম দল হিসাবে, যাতে সবাই নির্বাচনে আসে, সবার ঐক্যটা যাতে থাকে, জুলাই সনদ যাতে আমাদের গাইডিং প্রিন্সিপাল হয়, সেই জন্য বিএনপি অনেক ছাড় দিয়ে এসেছে। তথাকথিত ইন্টেলেকচুয়াল কিংবা 2-3টি রাজনৈতিক দল যাদের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, তারা যদি চাপিয়ে দেয় জনগণের উপরে, তো এটা জনগণের প্রতি অবিচার করা হবে বলে আমাদের দল মনে করে। আর জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করার দাবিতে এখনো অনড় জামায়াত। উচ্চকক্ষেও পিআর চায় তাদের। বিএনপি আজকে কি নিয়ে লড়াই করছে? নতুন করে ফেসিবাদ হওয়ার জন্য যে চেষ্টা করছেন, তাদের পরিণতিও বিগত ফেসিবাদের চেয়ে ভালো হওয়ার কোনো কারণ থাকবে না। অন্যদিকে এনসিপির দাবি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ফেসিবাদ বিরোধী সকল পক্ষ, সরকার, ঐক্যমত্য কমিশন, আমরা সকলে মিলে পুরনো যে ব্যবস্থা, পুরনো যে দল, তাদেরকে আমরা গোল দেব। কিন্তু বিএনপি ওই পুরনো দলে জয়েন করে নিজেরা গোল খাওয়ার বেদনা নিয়ে এখন ঘুরছে। নাগরিক ঐক্য বলছে, এই পরিস্থিতির জন্য সরকারই দায়ী। আমাদের করণীয় ব্যাপার নয়, সমস্যাটা সরকার তৈরি করেছে। যদি 8 মাসে তারা বলতে পারতো যেটা সবার কাছে গ্রহণযোগ্য হয়, এটা কিন্তু জোর করে চাপিয়ে দেওয়ার বিষয় নয়। অতএব তারা ডেকে কথা বলুন, এই পয়েন্টগুলোতে ডিফারেন্স আছে, কি করা যেতে পারে যাতে ভোটটা হয়। আমি মনে করি বিবাদমান অথবা বিতর্কে যারা লিপ্ত আছে তাদের প্রত্যেকেই এটার সলিউশন চাই। এমন বাস্তবতার মধ্যেই রাজনৈতিক দলগুলোর উপর মতৈক্যে ব্যর্থ হওয়ার দায় দিয়ে সরকার এককভাবে সিদ্ধান্ত নেওয়ার পথেই হাঁটছে। খুব অস্পষ্টভাবে রাজনৈতিক একটা দুটা কথা হচ্ছে, কিন্তু কেউ দেখাতে পারছে না যে এইটার কারণে আমি মনে করতেছি লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। সবসময় আমাদের টার্গেট থাকে যে যতটা পারা যায় ডিফারেন্সটা, মতানৈক্যটা যতটা পারা যায় কমিয়ে এনে একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যেতে। বিশ্লেষকের আশঙ্কা, সমাধানে না আসতে পারলে সামনে বিশৃঙ্খল পরিস্থিতি অপেক্ষা করছে। সরকারের ডেডলাইনটা তারা 1 সপ্তাহ মানলো না, রাখতে পারলো না, রাখলো না, এতে সরকার দুর্বল হয় না? ইনফরমাল আলোচনার মাধ্যমে যদি এটা সমাধান হয়ে যায়, ফাইন। তাদের নিজস্ব গোলগুলোকে ম্যাক্সিমাইজ করার জন্য করছেন। এটা যদি সিরিয়াস লেভেলে পৌঁছে যায়, তাহলে তো অবশ্যই জাতি সংকটে পড়বে, বিশৃঙ্খলা পড়বে। তাই দলগুলোর অনৈক্যের ফাঁক গলে আবার নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র ডালপালা মেলে কিনা হাটে মাঠে ঘাটে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।
আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। হঠাৎই আতঙ্কের নগরে রূপ নিয়েছে রাজধানী। বিচ্ছিন্নভাবে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত রাতেও দুই জায়গায় দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। রাতে যাত্রাবাড়িতে রায়দা পরিবহনের একটি বাসে এবং বিবির বাগিচায় ইবনে সিনা হসপিটালের সামনে আরেকটি বাসে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুন দেওয়ার পর ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়। তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে পুলিশ বাস দুটি সড়ক থেকে সরিয়ে নেয়। রাঙামাটিতে বেড়েছে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা। চলতি বছরের 10 মাসে ধর্ষণের শিকার হয়েছেন 24 জন, যার অধিকাংশই শিশু। আর এ সময়ের মধ্যে শারীরিক ও যৌন নিপীড়নের শিকার 223 জন। পাহাড়ি এ জেলায় ধর্ষণ ও যৌন সহিংসতা বাড়ায় উদ্বিগ্ন বাসিন্দারা। অধিকার কর্মীরা বলছেন, অপরাধীদের বিচারের আওতায় না আনতে পারায় বাড়ছে ধর্ষণ। পার্বত্য জেলা রাঙামাটি 2025 সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সরকারি তথ্য মতে এই জেলায় ধর্ষণের শিকার 24 জন। এর মধ্যে 19 জনই শিশু, যাদের বেশিরভাগের বয়স 10 থেকে 13 বছরের মধ্যে। একই সময়ে নির্যাতনের শিকার হয়েছে 223 জন নারী ও শিশু, যদিও মানবাধিকার সংস্থাগুলো বলছে প্রকৃত সংখ্যাটা আরও অনেক বেশি। ভয় ও সামাজিক মর্যাদাহানির কারণে বেশিরভাগই অভিযোগ দায়ের করেন না। যারা অভিযোগ করেন নানা জটিলতায় তারাও পান না বিচার। আর এই কারণেই বাড়ছে ধর্ষণ ও নারী নিপীড়ন। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং আইনটা কঠোরভাবে প্রয়োগ করা হয়, এই ধর্ষণের সংখ্যাটা কমবে বলে আমি মনে করছি। রাঙামাটিতে ধর্ষণের জের ধরে ঘটেছে দাঙ্গার মতো ঘটনা। তবে এরপরও নারীর প্রতি সহিংসতা না কমায় উদ্বিগ্ন বাসিন্দারা। যিনি নির্যাতনের শিকার হয়েছেন, ধর্ষণের শিকার হয়েছেন, তাকেই বলে যে সে এই ধরনের পোশাক পরেছে কেন, নানাভাবে ভিকটিমকে যে দোষ দেওয়ার যে প্রবণতা, এটা কিন্তু পারপিট্রেটররা যারা অপরাধী তারা কিন্তু উৎসাহিত হয়। সমাজের দৃষ্টিভঙ্গি কিন্তু তখন ধর্ষকের পক্ষে যায়। বিচারিক কার্যক্রমগুলা সঠিকভাবে কার্যকর না হওয়ার কারণে আমরা নারীরা আসলে আমরা এগিয়ে যেতে পারতেছি না। বিচার নিশ্চিত করা গেলে ধর্ষণ ও নারী নিপীড়ন কমে আসবে বলছেন সংশ্লিষ্টরা। যদি পরিবারের পক্ষ থেকে বিশেষ করে বাবা মা তারা যদি একটু সচেতন হয় যে মেয়েটা আমার কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, এই বিষয়গুলো যদি একটু সজাগ থাকে, আমার মনে হয় এটা কমে যাবে। ন্যায্য বিচারের পাশাপাশি পারিবারিক শিক্ষা ও জনসচেতনতার প্রতিও জোর দেন বিশিষ্ট জনেরা। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। বিএনপির প্রার্থী ঘোষণা না করা চট্টগ্রামের 6টি আসনে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের চান তৃণমূলের নেতাকর্মীরা। এসব আসনে দলীয় প্রার্থী দেবে নাকি জোটকে ছাড় দেবে বিএনপি, এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয় রাজনীতিতে। তবে দল যাদের ছাড়বে তাদের পক্ষে কাজ করার কথাও বলছে তৃণমূল। আর মনোনয়ন প্রত্যাশীরা বলছেন, বিগত সময়ের চেয়ে এসব আসনে বিএনপির অবস্থান অনেক শক্তিশালী। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের 10টিতে নবীন প্রবীণের সমন্বয়ে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। চট্টগ্রাম জেলা ও মহানগর বিএনপির রাজনীতিতে এখন সবচেয়ে বড় আলোচনা বাকি 6টি সংসদীয় আসনে কারা হচ্ছেন দলের চূড়ান্ত প্রার্থী। দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন এমন পরীক্ষিত নেতাদের এসব আসনে মনোনয়ন দেওয়ার দাবি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের। তারা বলছেন, আগামী দিনের কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে লড়াইয়ে টিকে থাকতে হলে এর বিকল্প নেই। তারা আন্দোলন সংগ্রামে জেল কেটেছে, এবার যেখানে আমিও জেল কেটেছি, এরকম লোকদেরকে আসলে মূল্যায়ন করা উচিত। যাকে ধানের শীষ যিনি প্রতীক নিয়ে আসতে পারবেন, আমরা তার পক্ষে কাজ করব। জোটগতভাবে এসব আসনে অন্য দলকে ছাড় দেওয়ার প্রশ্নেও একমত তৃণমূল। দেশের বৃহত্তর স্বার্থে আমরা জোটদেরকে ছাড় দিতে রাজি আছি, কারণ আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য সমস্ত রাজনীতি নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যাকে দেবে আমরা ওনাকেই মেনে নেব। আমরা কেন, উনি তো জানে এখানে এই দলের জন্য কাকে যোগ্য, কাকে প্রয়োজন। এসব আসনে মনোনয়ন প্রত্যাশীরাও নানামুখী তৎপরতা চালাচ্ছেন মাঠে। বিএনপির 31 দফা ভোটারদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি অন্য দলের চেয়ে এসব আসনে বিএনপির ভিত শক্ত বলেও দাবি তাদের। সারা মহানগরেও কাজ করেছি, বিশেষ করে কোতোয়ালি আসন, এটা আমার নিজের এলাকা, আমার 14 পুরুষের বাড়ি এখানে। আমি এই আসনকে টার্গেট করে আমি এখানে অনেক সামাজিক কাজ করেছি, রিলিফ ওয়ার্ক করেছি। সাতকানে লোহাগাড়া হচ্ছে এটা বিএনপির একটা ঘাঁটি, জিয়া রহমানের ঘাঁটি, দানের শীষের ঘাঁটি। আশা করি দানের শীষের পক্ষ থেকে যদি আমাকে দেওয়া হোক বা অন্য কাউকে দেওয়া হয়, ইনশাল্লাহ আমরা বিপুলপুরে জয়যুক্ত হতে পারবো।
চট্টগ্রাম ৩, ৬, ৯, ১১, ১৪ ও ১৫ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা বাকি। শেষ পর্যন্ত জোটের কাছে ছাড়া হচ্ছে নাকি দলীয় মনোনয়নে প্রার্থী মাঠে থাকছেন সেটি জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বাগেরহাট জেলায় চলছে ব্যক্তিগত জমি, নদী, খাল ও সরকারি খাস জমি থেকে অবৈধ ড্রেজার মেশিনের মাধ্যমে বালু তোলার মহোৎসব। অভিযোগ আছে জেলা জুড়ে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব ড্রেজার দিয়ে বেপরোয়াভাবে বালু তোলা হলেও প্রশাসনের ভূমিকা সীমাবদ্ধ কেবল দেখানো অভিযানে। এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। ৪ মাস বাগেরহাট সদর, মোড়লগঞ্জ, চিতলমারী, রামপাল, ফকিরহাট, মোল্লারহাট ও কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালিয়েছে ডিবিসি নিউজ। এসব এলাকায় ব্যক্তি মালিকানার জমি, ভৈরব নদী, চিত্রা নদী সহ ছোট বড় খালে ১০০-এরও বেশি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলছে। নিয়ন্ত্রণ করছে প্রভাবশালী একটি চক্র। আপনাকে এইটা অনুমোদন দিতে লিখিত অনুমতি দেয়নি, বলছে যে কেউ যেন কোনো কমপ্লেন না দেয়। হ্যাঁ, আপনার কাছে এই দেখে আপনি আমিরে জামাত, আমি বাংলাদেশ জামাত ইসলাম। আপনি এই কোনো পোস্টে আছেন? হ্যাঁ, এই যে ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি। বিগত সরকারের সময় যেসব ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে বালু তোলা হতো, বর্তমানে সেই মেশিনগুলো দিয়েই চলছে আরও বেশি মাত্রায় বালু উত্তোলন। হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। অনিয়ন্ত্রিতভাবে বালু তোলায় ব্যাহত হচ্ছে নদী ও খালের স্বাভাবিক প্রবাহ। স্থানীয়দের অভিযোগ, ড্রেজার মালিকরা প্রভাবশালী হওয়ায় নীরব প্রশাসন। মাঝে মধ্যে নামমাত্র অভিযানে কয়েকটি মেশিন জব্দ করা হলেও কিছুদিন পর আবারও আগের অবস্থায় ফিরে যায়। এই যে বালু উত্তোলন হচ্ছে, এটা তো অবৈধ। দ্বিতল বিশিষ্ট কোনো ভবন নির্মাণ করা যাবে না, বা যা আছে তা ডেবে যাবে। কারণ এখান থেকে যে নিচ থেকে যে বালুটা উত্তোলন হয়, এটা আস্তে আস্তে গ্যাপটা পূরণ হয়ে গেলে ভূমিধস হয়ে যাবে। বলছে যে বাবা বালু তো কাটতেছি, সামনে যদি নামে যায় তাহলে কি হবে? ও বলছে যে যদি কোনো ক্ষতি হয় 5 বছর পরে ক্ষতি হলে ক্ষতিপূরণ আমি পুকুরে দেব। এই বালু কাটার কারণে রাস্তা ডাইবে যাচ্ছে, বাজার যাইতেছে। পরিবেশবিদরা বলছেন, যথাযথ পদক্ষেপ না নেয়ায় ঝুঁকির মুখে পড়েছে দক্ষিণাঞ্চলের বাগেরহাটের পরিবেশ, কৃষিজমি ও বসতবাড়ি। একই সঙ্গে নদী ভাঙনে হাজারো মানুষ বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। জেলার প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ইউনিয়নে বালু কাটা হচ্ছে। বড় একটা সিন্ডিকেট এই বালুর পিছনে কাজ করছে এবং তাকে সহযোগিতা করছেন নায়েব সাহেবরা। এরা অর্থের বিনিময়ে এদেরকে বালু কাটার সুযোগ করে দিচ্ছে। এভাবে বালু কাটা হলে একটা সময় আমাদের বাগেরহাট জেলা জেলায় ভূমিধস সৃষ্টি হবে বলে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে জানালেও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক। সামনে আবার বলবো যে আমরা তালিকা করার চেষ্টা করছি কোথায় কি আছে, তারপর দ্রুত ড্রেজার মেশিনগুলো জব্দ করে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি বাগেরহাটবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ 18 জেলের হদিস মেলেনি 2 মাসেও। তাদের সন্ধানে নৌ পুলিশ, কোস্টগার্ড সহ সংশ্লিষ্ট বাহিনীর কাছে ধর্ণা দিয়েও কোনো খবর মিলছে না। উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে নিখোঁজ পরিবারের সদস্যরা। গত 13ই সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের নতুন ফিশারি ঘাট থেকে মাছ ধরার ট্রলার এফবি খাজা আজমির নিয়ে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা দেয় মাঝি মাল্লা জেলেসহ 18 জন। এদের মধ্যে ছিলেন বোট মালিক আলী আকবরও। ওই রাতে স্ত্রীর সঙ্গে শেষ কথা হয় তার। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে, যোগাযোগ করা যাচ্ছে না তার সঙ্গী সাথীদেরও। নেভি পর্যন্ত আমাদেরকে কোনো খোঁজখবর দিতে পারতেছে না, মানে এই ফিশিং ট্রলারটা গেছে কোথায়। আসার পর 2000 টাকা পাঠাইছে, আমার ছেলেটা নিখোঁজ, আমার ছেলেটা চাই স্যার। জীবিকার সন্ধানে সাগরে মাছ ধরতে নিখোঁজ অনেক ব্যক্তি পরিবারে একমাত্র উপার্জনক্ষম। স্বজনদের খোঁজে সদরঘাট নৌথানায় ভিড় করছেন অনেকেই। আমার 4টা বাচ্চা, আমার সংসার নিয়ে আমরা অনেক কষ্ট আছি। আকবর ভাইয়ের বোটটা চলে গেছে, খাজা আজমির ট্রলারটা 18 জন জেলে সহকারে, কিন্তু আমরা এই ধরনের ঘটনা শুনি নাই বা দেখি না, বা এই ধরনের নিখোঁজ আমরা কোনো সময় দেখেছি নাই। নিখোঁজ জেলেদের বিষয়ে পুলিশের কাছেও কোনো তথ্য নেই। আসলে এটা তো আমি কিছুই বলতে পারতেছি না। এটা নিয়ে কাজ করতেছি, কাজ করুক, দেখি না কি হয়। কোনো লোকেশনে টাচ করা যাচ্ছে না, ওই যে আপনি কুতুব দেওয়ার পরে আর কিছু পাওয়া যাচ্ছে না। নিখোঁজ এই 18 জন বেঁচে আছেন নাকি পার্শ্ববর্তী দেশের কোনো বাহিনী ধরে নিয়ে গেছে, সে বিষয়ে খোঁজ নিতে প্রশাসনের সহায়তার দাবি স্বজনদের।
মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বিবিসির বিরুদ্ধে $100 কোটি ক্ষতিপূরণ মামলা করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সংবাদ মাধ্যমটিকে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে। আর ট্রাম্পের ভাষণ সম্পাদনায় ভুলের জন্য ক্ষমা চেয়েছেন বিবিসির চেয়ারম্যান। ট্রাম্পের আইনজীবীদের দেওয়া চিঠিতে আগামী শুক্রবার পর্যন্ত বিবিসিকে সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ট্রাম্পের বক্তব্য থাকা তথ্যচিত্রটি প্রত্যাহার, ক্ষমা চাইতে এবং যথাযথভাবে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। না হলে $100 কোটি ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হবে বলে জানানো হয়েছে চিঠিটিতে। ট্রাম্পকে নিয়ে বিবিসির ওই তথ্যচিত্রের নাম প্যানোরামা। এ নিয়ে সমালোচনার মধ্যে রবিবার পদত্যাগ করেন সংবাদ মাধ্যমটির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরা টার্নেস। টিম ডেভি ও ডেবোরা এক বিবৃতিতে ভুলের জন্য তাদের দায় রয়েছে বলে জানান। সিরিয়ার ওপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞার একটি বড় অংশ তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন ট্রাম্প। এটি সিরিয়া ও পশ্চিমাদের মধ্যে নতুন করে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করছে। সিরিয়ার প্রেসিডেন্সি এক বিবৃতিতে জানিয়েছেন, সিরিয়া ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ককে কিভাবে আরও শক্তিশালী ও উন্নত করা যায় এবং দুই দেশের আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর ট্রাম্প আল সারার প্রশংসা করেন, কথা বলেন গাজার যুদ্ধবিরতি নিয়ে। বলেন, গাজায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে ঐতিহাসিক শান্তি নিয়ে এসেছে। তবে ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলের হামলার নিন্দাও করেন ট্রাম্প। এদিকে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পাদনের দ্বার প্রান্তে রয়েছে। স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছিল তারা এখনো আছে। আন্দোলন সংগ্রামী রূপ পাল্টিয়ে তারা নিজেদের স্বার্থে বেহেশতের টিকিট কেনা বেচা শুরু করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু আহাব আকন্দ। সোমবার নেত্রকোনার পূর্বধলায় প্রয়াত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মুস্তাক আহমেদের স্মরণসভায় এসব কথা বলেন তিনি। স্বাধীনতা বিরোধীদের ভোটের মাধ্যমে প্রতিহত করার আহ্বান করেন। নেত্রকোনা 5 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু তাহের তালুকদারকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বানও জানান তিনি। টাঙ্গাইলকে পরিচ্ছন্ন শহর করতে শুরু হয়েছে 7 দিনের কর্মসূচি। এর আয়োজক টাঙ্গাইল সংগঠন। সকালে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ের শহীদ মিনার এলাকা থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তিনি বলেন, সবাই যদি নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হয় তাহলে টাঙ্গাইলকে পরিচ্ছন্ন, সুন্দর ও বসবাসযোগ্য শহরে পরিণত করা সম্ভব। আয়োজনে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা সকলে মিলে এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব এবং মানুষের যে স্বাস্থ্যগত ক্ষতি হয় অপরিষ্কার থাকলে সেই দিকটা খেয়াল রেখে এই শহরটিকে আমরা সুন্দর করে ঢেলে সাজাবো ইনশাল্লাহ আগামী দিনে। দেশব্যাপী শান্তি স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে জাকের পার্টি। এ নিয়ে শরীয়তপুরে হয়েছে জনসভা ও শোভাযাত্রা। সোমবার রাতে পৌরসভা অডিটোরিয়ামের সামনে এক জনসভায় পার্টি নেতারা বলেন, সহিংসতা বা অস্থিরতার পরিবর্তে শান্তি, স্থিতিশীলতা ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনসভা শেষে বের করা হয় শোভাযাত্রা। পৌরসভা মাঠ থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। কুষ্টিয়ায় বিসিক শিল্প নগরীতে কোনো প্লট অবশিষ্ট না থাকায় নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে পারছেন না শিল্পোদ্যোক্তারা। ফসলি জমিতে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছেন অনেকেই। ফলে কৃষি জমি যেমন কমছে, তেমনি ফসল উৎপাদনও ঝুঁকিতে পড়ছে। এদিকে দ্বিতীয় বিসিক নির্মাণের দাবি থাকলেও বাস্তবায়নে ধীরগতি আর নানা প্রতিবন্ধকতায় আলোর মুখ দেখছে না প্রকল্পটি। কুষ্টিয়া শহরের কুমারগাড়া এলাকায় 85টি প্লট নিয়ে 1989 সালের 1 ডিসেম্বর শুরু হয় বিসিক শিল্পনগরীর যাত্রা। বর্তমানে সেখানে 10টি শিল্প গ্রুপ তাদের উৎপাদন অব্যাহত রাখলেও একটি পাটকল বন্ধ। বিসিকে প্লট খালি না থাকায় নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে পারছেন না ব্যবসায়ীরা। তারা বলছেন, বিসিকে প্লট না থাকায় বেশি দামে 3 ফসলি জমি কিনে প্লট করছেন অনেক মালিক। এতে ফসলি জমির ওপরও চাপ বাড়ছে।
এক বিআরবি গ্রুপের যে পরিমাণ জায়গা লাগে সেইটুক জায়গা কুষ্টিয়া বিসিকে নাই। তো এটা দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার ব্যবসায়ীদের একটা দাবি যে বিসিক সম্প্রসারণ করা। তাই দাবি উঠেছে দ্বিতীয় বিসিক বাস্তবায়নের। কুষ্টিয়ার প্রত্যেকটা উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের প্রাণের দাবি যে দ্বিতীয় বিসিকটা হওয়া উচিত। বড় আকারের বিসিক হবে, ইপিজেড, এটা আমরা আশা করছিলাম যে হবে, আমরা পাই নাই। তা আমরা বড় আকারে ইপিজেড করুক, এখানে বিদেশিরা বিনিয়োগ করতে আসবে। বিগত সরকারের আমলে কুমারখালীতে দ্বিতীয় বিসিক শিল্পী নগরী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। তবে বিসিক কর্মকর্তা জানালেন এবার নেওয়া হচ্ছে নতুন উদ্যোগ। আমরা নতুন করে আবার এই শিল্প পার্কটি যেন হয় এবং শিল্প উদ্যোক্তা যারা আছে সবাই যেন আসতে পারে, সেই জন্য আমরা একটা বড় করে প্রায় 300 একরের একটা জায়গার একটা প্রস্তাবনা দেব। সব জটিলতা কাটিয়ে দ্রুত বিসিক সম্প্রসারণ অথবা বিসিক নির্মাণের দাবি শিল্পোদ্যোক্তাদের। ডিবিসি নিউজ ডেস্ক। নওগাঁয় অতিবৃষ্টিতে শীতের আগাম সবজির ব্যাপক ক্ষতি হয়েছে, তবে লোকসান যেন একটু কম হয় তাই বাড়তি পরিচর্যায় ব্যস্ত কৃষক। তারা বলছেন অনেক চেষ্টা করেও আগাম ফসলের সময় শেষ হয়ে যাচ্ছে। আর কৃষি বিভাগ বলছেন আবহাওয়া ভালো থাকলে কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন কৃষক। নওগাঁর মাঠে মাঠে ছিল শীতের আগাম ফসলের প্রস্তুতি, তবে টানা অতিবৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মূলা, বেগুন, আলু সহ নানা সবজির ক্ষেত তলিয়ে গেছে পানিতে। এতে একদিকে নষ্ট হয়েছে ফসল, অন্যদিকে পিছিয়ে গেছে আগাম আবাদের মৌসুম। ক্ষতির ধাক্কা সামলে এখন ফসলের বাড়তি পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন কৃষক। কেউ মাঠে নষ্ট গাছের পরিচর্যায় ব্যস্ত, কেউ আবার নতুন করে করছেন চারা রোপণ। তবে তারা বলছেন এই বাড়তি খরচ কাটিয়ে লোকসান পুষিয়ে ওঠা কঠিন। বৃষ্টির কারণে আমাদের অনেক লেবার লাগবে, অনেক ক্ষতি হয়ে যাবে, আলুর ফলন কম হবে, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আলু বলেন, বেগুন বলেন, সিম বলেন, মূলা বলেন, মূলা তো নেই, এইরকম ক্ষতি হওয়া হয়েছে। এই ক্ষতি আর পোষানো যাবে? সবজির আপনার এই যে সিমের একটা আসছিল, ঝাপ আসছিল, সে ঝাপটা চলে গেল, 15 দিন পিছিয়ে চলে গেল। বা বৃষ্টি ব্যাপক ক্ষতি করে, এই সবজিরও ক্ষতি, এমন তো বিঘা বিঘা জমির ধানেরও ক্ষতি। সিমের মনে করেন জ্বালা নষ্ট হয়ে গেছে, ফুল ঝরে গেছে, কপি আপনার গাছ এলোমেলো হয়ে গেছে, পচে গেছে অনেক। কৃষি বিভাগ বলছে আবহাওয়া অনুকূলে থাকলে ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন কৃষক। জমি জো আসলেই দ্রুত যেন একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেয়। ফাঙ্গিসাইড স্প্রে করলে তাহলে আপনার আস্তে আস্তে করে গাড়ির পচন রোগটা সেরে যাবে এবং রোগ বাড়াইয়া তাদের কমে যাবে। নতুন করে আবার বীজতলা করে চারা রোপণ করার পরামর্শ দিচ্ছি। নওগাঁয় এবার আগাম শীতকালীন সবজির চাষ হয়েছে ৫,৫১০ হেক্টর জমিতে, যার মধ্যে অন্তত ২,০০০ হেক্টর জমির আগাম সবজির ক্ষেত নষ্ট হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। হঠাৎ আতঙ্কের নগরীতে রূপ নিয়েছে রাজধানী ঢাকা। কয়েকদিন ধরে বিচ্ছিন্নভাবে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। গত রাতেও যাত্রাবাড়ি এলাকায় 2টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। এদিকে রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সোমবার রাতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় 2টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মধ্যরাতে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ঘটনায় কেউ হতাহত হননি। আর কারা এই ঘটনা ঘটিয়েছে তা বলতে পারেনি ফায়ার সার্ভিস ও পুলিশ। গাড়িটা আজকে চলে নাই, ছাড়ছিল, তা আমরা দাঁড়াইছিলাম, চোখের দৃষ্টি দাঁড় যেখানে এইভাবে আমরাই ছিলাম। হঠাৎ করে যে একটা মহিলা এখানে চার দোকান করে বলে আগুন করার সাথে সাথে আমরা কিছু লোকজন দৌড়ায় আসি, কিন্তু কে বা কাহারা লাগাইছে এটা আমার চোখে পড়েনি। এদিকে রাতে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেল থেকে পরপর 2টি ককটেল ছোড়া হলে একটির বিস্ফোরণ ঘটে। এতে আহত হন এনসিপির এক নেতা, সিএনজি চালক ও স্থানীয় এক দোকানি। এ ঘটনায় 2জনকে আটক করে এনসিপি নেতাকর্মীরা। মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিকট শব্দ, তাকায় দেখি ককটেল বিস্ফোরণ। আমরা পিছিয়ে গেছি, পিছিয়ে গিয়ে গাড়ি দিয়ে সরাসরি বাইকে পিছু মারছি, মেরে 2টা পড়ার সাথে সাথে উঠে দৌড় মারছে, 2 গলিতে। আমরা গাড়ির ভিতর থেকে জাম করে নেমে ফাইনালি 2টারই আমরা ধরতে পারছি।
এ ঘটনায় পুলিশ জানায়, যাদের আটক করা হয়েছে তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি, তবে তদন্ত করে বিস্তারিত জানা যাবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার দিন নির্ধারণ সহ নানা ইস্যুতে এখন উত্তাল রাজনীতির ময়দান। তার মধ্যেই ঘটছে বিচ্ছিন্ন নাশকতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে আজ রাজধানীতে সমাবেশ করবে জামায়াতে ইসলামী সহ 8 দল। দুপুর 2টায় পল্টন মোড়ে এই সমাবেশ শুরু হবে। এতে ব্যাপক লোক সমাগমের আশা করছে দলগুলো। এর আগে 5 দফা দাবিতে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয় আন্দোলনরত 8 দল। দাবি না মানলে 11ই নভেম্বর ঢাকায় সমাবেশের ঘোষণা দেয় জামায়াত। 8 দলের সমাবেশ সফল করতে রবিবার প্রস্তুতি বৈঠক করে জামায়াতে ইসলামী। একই দিন বিকেলে পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের প্রস্তুতিমূলক সভা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের 10ম দিনের শুনানি চলছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি হচ্ছে। এর আগে গত 6 নভেম্বর আদালতের রাষ্ট্রপক্ষ শুনানি শেষ করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এরই মধ্যে শুনানি শেষ করেছেন আপিলকারীদের আইনজীবীরা। এর আগে আওয়ামী লীগ সরকার পতনের পর সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগে 2024 সালের 27 আগস্ট প্রথম আবেদন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুর পুলিশের গুলিতে আবু সাইদ নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার 11তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ এই সাক্ষ্য নেওয়া হচ্ছে। এর আগে সোমবার সাক্ষ্য দেন মামলার 12তম সাক্ষী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আকিব রেজা খান। সাইদের মৃত্যুর জন্য রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, প্রক্টর, ছাত্রলীগ নেতা ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের দায়ী করেন তিনি। এদিকে ট্রাইব্যুনাল 1-এ রামপুরার কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি ও 2 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলারও সাক্ষ্য গ্রহণ আজ।